ওকে, আপনাদের নিউমারিক্যাল মেথডের সেকেন্ড ক্লাসে স্বাগতম। আজকে আমরা মূলত এরর ডেফিনিশনস এবং ফ্লোটিং পয়েন্ট নাম্বার নিয়ে আলোচনা করব। তো এই চ্যাপ্টারটা একটু বোরিং এই কারণে যে পড়লেই বুঝবেন, মানে শুনতে ভালো লাগে না আর কি। আচ্ছা, প্রথমে হচ্ছে এরর ডেফিনিশন। আমরা ভুল যেটা করি তার আবার ডেফিনিশন কিসের, ঠিক আছে? কারণ ভুলের যদি ডেফিনিশন না থাকে তাহলে তো আপনি দুইটা ভুলের মধ্যে কম্প্যারিজন করতে পারবেন না, ঠিক আছে? এই জন্য ভুলের একটা ডেফিনিশন থাকা দরকার, ঠিক আছে, যাতে দুইটা ভুলের মধ্যে কম্পেয়ার করা যায়। যেমন সে একটা বিশাল ভুল করে ফেলছে, সে একটা বড় ভুল করছে, এই দুটোর মধ্যে কম্পেয়ার করা তো মুশকিল। এই জন্য আমাদের যখনই আমরা ভুলের একটা নিউমারিক ভ্যালুর জন্য একটা স্ট্যান্ডার্ড ফর্মুলা দাঁড় করাইতে পারবো, তখন আমরা দুইটা ভুলের মধ্যে কম্প্যারিজন করতে পারবো। এখন প্রথম যেটা বলতেছে এরর ডেফিনিশন, যে ট্রু ভ্যালু সমান সমান অ্যাপ্রক্সিমেশন প্লাস এরর। এখানে ট্রু ভ্যালুটা কি? ট্রু ভ্যালুটা হচ্ছে একটা জিনিসের যে রিয়েল লেন্থ, সেটাকে আমরা বলি হচ্ছে ট্রু ভ্যালু। যেমন ধরা যাক একটা পেরেকের রিয়েল লেন্থ হচ্ছে 1 ইঞ্চি, আর আপনি ওটাকে মেপে যদি পান সাপোজ 1.1 ইঞ্চি, তাহলে সেই ভ্যালুটা হচ্ছে অ্যাপ্রক্সিমেশন। তাহলে বলছে যে ট্রু ভ্যালু সমান সমান অ্যাপ্রক্সিমেশন প্লাস এরর। এই এররটাকে আমরা বলতেছি হলো ইটি, বড় হাতের ইটি। লক্ষ্য করেন, তাহলে সাইড চেঞ্জ করলে কি হবে? ইটি সমান সমান ট্রু ভ্যালু মাইনাস অ্যাপ্রক্সিমেশন। মানে এখানে একটা প্লাস মাইনাস কথাটা আছে, এটার মানে কি? এর মানে হচ্ছে যে ইটি এর মানটা পজিটিভও হইতে পারে, নেগেটিভও হইতে পারে। যদি ট্রু ভ্যালুটা আপনার মেজার্ড ভ্যালুর চেয়ে বড় হয় তাহলে এটা পজিটিভ হবে, আর ট্রু ভ্যালুটা যদি আপনার মেজার্ড ভ্যালুর চেয়ে ছোট হয় তাহলে এটা কি হবে? নেগেটিভ হবে। আচ্ছা, একটা সুসংবাদ দিই, আজকে আপনাদের যে পরীক্ষা নেওয়ার কথা ছিল সেটা আসলে হবে না। আচ্ছা, তো যেটা বলছিলাম যে তাহলে ট্রু ফ্র্যাকশনাল রিলেটিভ এরর এইটা কি? যে ট্রু এররটা আসলে ঠিক এররটা কত ভয়াবহ সেটা বোঝায় না। আমি একটা উদাহরণ দিই। ধরা যাক আপনি একটা পেরেকের লেন্থ মাপতে গিয়ে 1 ইঞ্চি ভুল করলেন। এটা তো একটা বিশাল ব্যাপার, কারণ একটা পেরেকের লেন্থই তো হয় 1 ইঞ্চি। কিন্তু আপনি যদি একটা ব্রিজের লেন্থ মাপতে গিয়ে 1 ইঞ্চি ভুল করেন তাহলে সেটা খুব ছোট একটা ভুল, ঠিক আছে? এই কারণে শুধুমাত্র এররটা বের করে, যে ট্রু ভ্যালু মাইনাস অ্যাপ্রক্সিমেট ভ্যালু, এইটা বের করে আসলে ঠিক কোনো পারপাস সার্ভ হয় না, কারণ আপনি আসলে ভুলের গভীরতাটা বুঝতে পারবেন না। সেই জন্য এটাকে শতকরা হিসাবে প্রকাশ করতে হয়। এই জন্য আমরা ট্রু ফ্র্যাকশনাল রিলেটিভ এররকে বলছি ট্রু এরর বাই ট্রু ভ্যালু, বা ট্রু পার্সেন্ট রিলেটিভ এরর, এটাকে বলছি ইটি, ছোট হাতের ইটি। এটাকে বলছে ট্রু এরর বাই ট্রু ভ্যালু ইন্টু 100, ঠিক আছে? ট্রু এরর ডেফিনেশন তো আমরা একটু আগেই দেখছি, এটাই বড় হাতের ইটি, এটাই হলো ট্রু এরর, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন এই ফর্মুলাটার সুবিধা কি? যে এখানে কিন্তু আমি এররটাকে ট্রু ভ্যালুতে ভাগ দিচ্ছি, ফলে বড় জিনিসের জন্য বড় এরর যে কথা, ছোট জিনিসের জন্য ছোট এরর সেই একই কথা হবে। কাজে এইভাবে রেশিও আকারে প্রকাশ করলে বা শতকরা আকারে প্রকাশ করলে তখন জিনিসটা মোর ডিপেন্ডেবল হয়, ঠিক আছে? যেমন আমরা একটা উদাহরণ দেখি। সাপোজ দ্যাট অ্যান অ্যাকচুয়াল লেন্থ অফ এ স্ক্রু ইজ 1 ইঞ্চ। ধরা যাক একটা স্ক্রুর অ্যাকচুয়াল লেন্থ হলো 1 ইঞ্চ এবং আপনি এটাকে মেজার করে, অ্যান্ড ইট ইজ মেজার্ড অ্যাজ 1.1 ইঞ্চ, ঠিক আছে? তাহলে ইটি এর মান কত হবে? ইটি এর ফর্মুলা আমরা কি দেখছিলাম? ট্রু ভ্যালু মাইনাস অ্যাপ্রক্সিমেট ভ্যালু। কাজে ট্রু ভ্যালু হচ্ছে 1 আর মেজার্ড ভ্যালুটা হচ্ছে মাইনাস 1.1। তাহলে আলটিমেটলি আপনার ট্রু এর অর্থ হচ্ছে মাইনাস 0.1 ইঞ্চি। যেটা আমি বলছিলাম যে আগের সাইডে বলা হয়েছিল যে ট্রু এররটা কিন্তু পজিটিভও হইতে পারে, নেগেটিভও হইতে পারে। আর ট্রু পার্সেন্ট রিলেটিভ এরর তাহলে কত হবে? ট্রু এরর বাই ট্রু ভ্যালু ইন্টু 100। ট্রু এরর হচ্ছে মাইনাস 0.1, ট্রু ভ্যালু হচ্ছে 1 ইন্টু 100, তার মানে আলটিমেটলি আপনি পাচ্ছেন মাইনাস 10%। কারণ এইটা একটা বোঝা যাচ্ছে সিগনিফিকেন্ট বড় একটা এরর, ঠিক আছে? কারণ এখানে যদি স্ক্রুর লেন্থটা 1 ইঞ্চি না হয়ে 10 ইঞ্চি হইতো তাহলে কিন্তু এরর অনেক কমে যাইতো, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে, কিন্তু দেখা যায় যে পার্সেন্ট রিলেটিভ এরর বের করার সময় আসলে সাইনটা, নেগেটিভ সাইনটা ইগনোর করা হয়, পরম মানটা নেওয়া হয়। তাহলে সেই ক্ষেত্রে এই ছোট হাতের ইটি বা ট্রু পার্সেন্ট রিলেটিভ এররের মান 10%ও ধরা যেতে পারে। কারণ এরর এটা পজিটিভ হইলেও যে কথা, নেগেটিভ হইলেও একই কথা, এই অন্তত শতকরা হিসাবের ক্ষেত্রে আর কি, ঠিক আছে?
রিয়েল লেন্থ যখন করা হয়, ট্রু এরর যখন করা হয় বড় হাতের ইতে, তখন হয়তো প্লাস সাইন বা মাইনাস সাইন এটা বের করার একটা লজিক থাকে, ঠিক আছে? তো যখন আপনি শতকরা করে ফেললেন তখন আসলে অ্যাবসলিউট ভ্যালু নেওয়াটাই বেটার। এখন কিন্তু সমস্যা হলো যে ট্রু এররও আসলে বাস্তবে তেমন কোনো কাজে লাগে না। আপনি যদি একটা জিনিসের ট্রু এরর বা ট্রু ভ্যালুটা জানেন, ট্রু লেন্থটা জানেন, তাহলে তো আপনি ওইটা আবার বের করতে যাবেন কেন? একমাত্র ছাত্রদেরই জানা জিনিস বের করতে দেওয়া হয়, চাকরিতে তো আসলে আপনাকে জানা জিনিস বের করতে দেওয়া হবে না, ঠিক আছে? এটা হলো একটা অ্যাঙ্গেল। আরেকটা কি বলতেছে যে ফর নিউমারিক্যাল মেথড দ্য ট্রু ভ্যালু উইল বি নোন অনলি ওয়েন we deal with functions that can be solved analytically, ঠিক আছে? অর্থাৎ ট্রু এরর তখনই জানা যাবে যখন আমরা একটা ফাংশনকে অ্যানালাইটিক্যালি সলভ করতে পারবো, আদারওয়াইজ আমরা ট্রু এ ভ্যালুটা জানতে পারবো না শুরুতেই। কাজে শুরুতে যেহেতু ট্রু ভ্যালুটা জানা থাকে না, কাজে আমাদের পক্ষে ট্রু এররটা বের করাটা অনেক সময় ইম্পসিবল এবং অনেক সময় অযৌক্তিক, ঠিক আছে? তখন ট্রু ভ্যালুটা জানা না থাকলে, কারণ ট্রু ভ্যালুটা জানা থাকলে আপনি আর ওইটা বের করবেন কেন, ঠিক আছে? কাজে ট্রু ভ্যালুটা জানা না থাকলে যে এররটা বের করা হয় সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাপ্রক্সিমেট এরর। এখন অ্যাপ্রক্সিমেট এরর মানে ইএ, এর ডেফিনিশনটা কি বলছি? অ্যাপ্রক্সিমেট এরর বাই অ্যাপ্রক্সিমেশন ইনটু 100। এটা এইখানে দেখে আপনি এই সংজ্ঞা দেখে আসলে কিছু বুঝতে পারবেন না, ঠিক আছে? এখন অ্যাপ্রক্সিমেট এররটা মানে কি, জন্য পরেরটাতে যাই। ইটারেটিভ অ্যাপ্রোচে যেটা বলে যে অ্যাপ্রক্সিমেট এরর হচ্ছে কারেন্ট অ্যাপ্রক্সিমেশন মাইনাস প্রিভিয়াস অ্যাপ্রক্সিমেশন ডিভাইডেড বাই কারেন্ট অ্যাপ্রক্সিমেশন ইনটু 100, ঠিক আছে? এখন এইটা বুঝতে হলে আপনার উদাহরণ দিয়ে বুঝতে হবে। মানে সোজা কথা হচ্ছে যে আপনি যদি, এটা হলো ইটারেটিভ মেথড, মানে কি যে আপনি একবারে একটা রেজাল্ট পাচ্ছেন না, আপনার স্টেপ বাই স্টেপ রেজাল্টের উন্নতি হচ্ছে, ঠিক আছে? যেমন ধরা যাক যে আপনাকে কেউ বলল যে একজনের বেতন জানতে হবে, তো প্রথমে আপনি জানলেন যে তার বেতনটা 10,000-এর চেয়ে বেশি, তারপরে জানলেন যে না তার বেতনটা 15,000 থেকে 16,000-এর মধ্যে, তারপরের স্টেপে জানলেন না তার বেতনটা হচ্ছে 15,600 থেকে 16,000-এর মধ্যে। এভাবে আপনি কি স্টেপ বাই স্টেপ রেঞ্জটা কমায় আনতেছেন, ঠিক আছে? এটাকেই বলা হয় হলো ইটারেটিভ অ্যাপ্রোচ। কাজে তখন এই স্টেপে আপনি তার যে স্যালারিটা পাইলেন এবং তার আগের, সেটা হলো কারেন্ট অ্যাপ্রক্সিমেশন, আর তার আগের স্টেপে যেটা পাইছিলেন সেটা হবে হচ্ছে প্রিভিয়াস অ্যাপ্রক্সিমেশন, ঠিক আছে? এবং দেখা যায় যে আপনার মেথড যদি কারেক্ট থাকে তাহলে এই অ্যাপ্রক্সিমেট এররটা, অর্থাৎ কারেন্ট অ্যাপ্রক্সিমেশন মাইনাস প্রিভিয়াস অ্যাপ্রক্সিমেশন ডিভাইডেড বাই কারেন্ট অ্যাপ্রক্সিমেশন ইনটু 100, এই জিনিসটা কি হয় আস্তে আস্তে কমতে থাকে। জিনিসটা আমি পরে আবার পরিষ্কারভাবে বুঝাবো, কিন্তু আপাতত এটা খেয়াল রাখেন যে অ্যাপ্রক্সিমেট এররটা সাধারণত কমতে থাকে। কেন কমে এটা কিন্তু আসলে বোঝা একটু কঠিন। আচ্ছা, তারপরে এখানে আরেকটা কি বলা হয়েছে যে ইউজ অ্যাবসলিউট ভ্যালু, অর্থাৎ অ্যাপ্রক্সিমেট এরর বের করার সময় আমরা এই যে কারেন্ট অ্যাপ্রক্সিমেশন মাইনাস প্রিভিয়াস অ্যাপ্রক্সিমেশন ডিভাইডেড বাই কারেন্ট অ্যাপ্রক্সিমেশন এটা লিখতেছি, এর দুই পাশে অ্যাবসলিউট ভ্যালু দিয়ে দেওয়া হয়, ফলে প্লাস সাইন এবং মাইনাস সাইনের আমরা বিভেদভাবে করি না। তারপরে কি বলা হচ্ছে, কম্পিউটেশনস আর রিপিটেড আনটিল স্টপিং ক্রাইটেরিয়ন ইজ স্যাটিসফাইড। মানে স্টপিং ক্রাইটেরিয়ন কি, যে আপনার ধরা যাক আপনি যদি এন সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত কারেক্ট রেজাল্ট চান, তাহলে একটা ইএস একটা ভ্যালু পাওয়া যাবে, সেটা হচ্ছে 0.5 × 10⁻² - n। কাজে এখানে এন এর মান 3 হলে এটার মান কত হয়ে যাবে? 0.05%। এন এর মান 4 হয়ে গেলে এটা যাবে 0.005%, ঠিক আছে? অর্থাৎ যত আমি বেশি সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত কারেক্ট চাবো তত আমার ইএস এর মান কি হবে, ইএস এর মান কি হবে, কমতে থাকবে, ঠিক আছে? কারণ আইডিয়াটা কি, যে আপনি প্রতি স্টেপেই তো আপনি অ্যাপ্রক্সিমেট এরর বের করবেন, এবং এই অ্যাপ্রক্সিমেট এররটা যখন এই ইএস এর চেয়ে ছোট হয়ে যাবে তখন আপনি নিশ্চিত হইতে পারবেন যে আপনার ইনসিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত অন্তত একটা কারেক্ট সলিউশন পাওয়া গেছে, অন্তত। মানে এটা কিন্তু একটা পেসিমিস্টিক, যে এন পর্যন্ত পাওয়া যাবেই, তার চেয়ে বেশি পর্যন্ত পাওয়া যাইতে পারে, ঠিক আছে? ইউ ক্যান বি শিওর দ্যাট দ্য রেজাল্ট ইজ কারেক্ট টু অ্যাটলিস্ট ইনসিগনিফিকেন্ট ফিগার্স। পেসিমিস্টিক মানে কি, যে আপনি যতটা পাবেন আসলে অ্যাকচুয়াল রেজাল্ট তার থেকে ভালো। পেসিমিস্টিক লোকজন কি করে, পরীক্ষা দিয়ে বলে যে
কোনো রকমে পাস করবে দোস্ত, তারপরে কি পায়? A+, ঠিক আছে? কাজে এটা হলো একটা পেসিমিস্টিক ক্যালকুলেশন। এখন এখানে তাহলে এটা আমরা পরে আবার আরো এক্সপ্লেন করবো। তো অর্থাৎ স্টপিং ক্রাইটেরিয়ানটা কি হয়, যে এটা যত বেশি সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত কারেক্ট যাবো, ইএস এর মানটা তত কমতে থাকে, ইএস এর মানটা। কাজে অ্যাপ্রক্সিমেট এরর মানও কি হবে, তত কমতে থাকবে, এবং যত কমতে থাকবে তত রেজাল্ট কি হবে, অ্যাকুরেট পাওয়া যাবে, ঠিক আছে? তো উইচ মেক্স সেন্স। আচ্ছা, এখন আমরা একটা উদাহরণ দিই। এই যে আমরা বলি যে প্রত্যেক স্টেপে অ্যাপ্রক্সিমেট এরর কমতে থাকবে, এটা আসলে কিভাবে এটা বাস্তবে হয়, ঠিক আছে? এটা কিন্তু আসলে ঠিক একটু বোঝাটা, একটু রিয়ালাইজ করাটা একটু কঠিন। যে ধরা যাক আপনি একটা চোর ধরতে চান, ঠিক আছে? এখন আপনি আসেন হলো আমেরিকা, চোর ধরতে গিয়ে তারপর শুনলেন যে না, চোর আসছে হচ্ছে এশিয়ায়। তখন আমি মোটামুটি লাভ দিয়ে এশিয়ার সেন্টার একটা প্লেসে চলে আসলাম। তারপরে এখানে এসে শুনলেন যে না, চোর আসছে হচ্ছে সাবকন্টিনেন্টে। তখন আপনি মোটামুটি সাবকন্টিনেন্টের সেন্টার একটা প্লেসে চলে আসলেন। এখন দেখেন, প্রথমে আপনার ইউএসএ থেকে এশিয়া, আপনার কিন্তু একটা বিশাল লাভ দিতে হয়েছিল। এশিয়ার সেন্টার থেকে সাবকন্টিনেন্টের সেন্টার, এখানে এসে আপনার একটু ছোট লাভ দিতে হলো। এখন সাবকন্টিনেন্টে এসে শুনলেন যে না, চোর আছে বাংলাদেশে, তখন আবার বাংলাদেশের সেন্টারে চলে আসে। কাজে এইভাবে দেখেন কি হচ্ছে, প্রথম স্টেপে কিন্তু লাভটা অনেক বড় ছিল, তারপরের স্টেপে লাভটা আরেকটু ছোট হয়েছে, তারপরের স্টেপে লাভটা আরও ছোট হয়েছে। এটা কিন্তু অনেকটা ওই যে আপনার, এটা হলো প্রত্যেক স্টেপে আপনার অ্যাপ্রক্সিমেশন চেঞ্জ হচ্ছে। এবং ওই যে আমরা বলছিলাম যে অ্যাপ্রক্সিমেট এররটা প্রত্যেক স্টেপে কমতে থাকে, এটা হলো সেইটারই একটা কারণ, ঠিক আছে? যে আমাদের রিয়েল লাইফের প্রতিকাংশ সলিউশন, আমাদের প্রতি স্টেপ বাই স্টেপ আমাদের কিন্তু কম জাম্প করতে হবে, এররটা কম হয়, ঠিক আছে? এবং এটা একটা ন্যাচারাল ব্যাপার আর কি। কাজে আপনার প্রসেস যদি কারেক্ট থাকে, তাহলে অ্যাপ্রক্সিমেট এরর মানটা সাধারণত কমতে থাকে, দুই একবার একটু বাড়তে পারে, কিন্তু ইন জেনারেল টেন্ডেন্সিটা হবে কি কমার জন্য। এরপরে বাংলাদেশে সাপোজ আপনি জিয়া বিমানবন্দরে আসলেন, তারপরে শুনলেন চোর আছে হচ্ছে গুলশানেরই আশেপাশে, গুলশানের সেন্টারে গেলেন, তারপরে শুনলেন বনানীতে। তাহলে এখন আপনি দেখেন, বনানী এয়ারপোর্ট থেকে গুলশানের সেন্টারে যে ডিস্টেন্স, সেখান থেকে আবার বনানীতে সেটা আরও কম ডিস্টেন্স। বনানী থেকে এসে শুনলেন যে না, এটা আসছে হলো সাউথ ইস্ট ইউনিভার্সিটির পাশের বিল্ডিংয়ে, তখন আবার 11 নম্বর থেকে আবার আরেকটু কাছে আসেন, ঠিক আছে? কাজে ভেবে আপনি যত স্টেপ আগাইতে থাকবেন, তত কিন্তু আপনার কী হবে, কম ডিস্টেন্স যাইতে হবে। একইভাবে রিয়েল লাইফেও যে কোনো সলিউশন বের করতে গেলে আপনার প্রতি স্টেপে কিন্তু এররের মানটা কমতে থাকে। এখন আরেকটা লাস্ট উদাহরণ দিই। ধরা যাক একটা বাটির মধ্যে কিছু চিনি আছে বা লবণ আছে, যাই হোক কী জিনিস আমি ঠিক বুঝতেছি না, আপনারা যারা রান্না বান্না করেন বুঝতে পারবেন। এবং একটা ডিবি মতো আছে, ঠিক আছে? এখন ধরা যাক এই বাটিটাকে ধরে আপনি একটু ঝাঁকি দিলেন, ঝাঁকি দিলে কী হবে, ডিবিটা একটু সমতল হয়ে যাবে। আরও ঝাঁকি দিলে কী হবে, সেই সমতল ভাবটা আরও সমতল হয়ে যাবে। কিন্তু প্রথম স্টেপে যেইটুক কমবে হাইট, পরের স্টেপে কিন্তু সাধারণত ততটুক কমবে না, কারণ প্রথম স্টেপেই চেঞ্জটা সবচেয়ে বেশি হয়। ওই যে বললাম যে অ্যাপ্রক্সিমেট এরর যেরকম কি প্রথম স্টেপেই সবচেয়ে বেশি কমে, প্রথম স্টেপে অনেকখানি কমে, তারপরে একটু কম কমে, তারপরে একটু কম কমে, এভাবে জিনিসটা কিন্তু চেঞ্জটা আস্তে আস্তে কমতে থাকে এবং কিন্তু কমে, ঠিক আছে? কাজেই এই জিনিসটা আসলে আমাদের বুঝতে হবে, যেহেতু মানে স্টেপ বাই স্টেপ যেহেতু ডিফারেন্সটা কমতে থাকে, কাজে অ্যাপ্রক্সিমেট এররটা আস্তে আস্তে আরও কমতে থাকবে। এটা একটা ন্যাচারাল ব্যাপার, ঠিক আছে? কাজে এইটা বাটিটা যে বললাম, প্রথম ঝাঁকিতে এটার হাইট হতো অনেকখানি কমবে, তারপরের ঝাঁকিগুলোতে আর সেরকম চেঞ্জ হবে না। একটু আগে যেটা হয়েছিল যে এই যে চোর ধরার ক্ষেত্রে, যে প্রথমে যতটা ডিস্টেন্স যাইতে হয়েছে, তারপরেরগুলোতে ডিস্টেন্সটা আস্তে আস্তে কমে আসছে। এখন এইটা হলো অ্যাপ্রক্সিমেট এরর বোঝার আরেকটা খুবই বোরিং একটা উদাহরণ। এটা হচ্ছে এরকম যে ধরা যাক আপনি ই টু দি পাওয়ার এক্স এর যে ফর্মুলাটা আছে, 1 + x + x²/2 + x³ / 3 এরকম করে ডট 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 x⁴n/n, এটা অবশ্য শেষ না, এরপরে আরও চলতে থাকবে। এই ফর্মুলাটা ব্যবহার করে আপনি ইয়ে করতে চান, e⁵ এর মান বের করতে চান। বের করলে এই যে মানটা পাওয়া যাবে সেটা হচ্ছে কত, 0.648721। এটা হলো আপনার ট্রু ভ্যালু, ঠিক আছে?
এখন এটা আপনি আপ টু 3 ডিজিট পর্যন্ত কারেক্ট বের করতে চান, এখন তাহলে ইএস এর মান কি বলা ছিল 0.5 ইন্টু 10⁻² - n ছিল, তাহলে এখানে যেহেতু আমি 3 সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত চাই, n এর মান হবে হচ্ছে কত 3। কাজে আলটিমেটলি আপনি ইএস এর মান কত পেয়ে গেলেন, ইএস এর মান পেয়ে গেলেন হচ্ছে 0.05%। এখন যে প্রতি ইটারেশনের যে অ্যাকুরেসি বাড়তো সেটা এখানে আমি কিভাবে ইমপ্লিমেন্ট করব, যে প্রথম স্টেপে আমি খালি এই সিরিজের একটা টার্ম ব্যবহার করব e⁻0.5 এর মান বের করার জন্য। e⁻0.5 এর মান মানে কি, যে এই সিরিজের মধ্যে এক্স এর পরিবর্তে আমার 0.5 বসাইতে হবে। এখন তারপরে সেকেন্ড স্টেপে আমি দুইটা টার্ম ব্যবহার করব, থার্ড স্টেপে 3টা, ফোর্থ স্টেপে 4টা। কাজে আমি যত বেশি টার্ম ব্যবহার করব তত কি হবে, আমার অ্যাকুরেসিটা বাড়তে থাকবে। ঠিক আছে, মানে আপনি দেখেন যে একদম প্রথমে যখন আমি একটা টার্ম ব্যবহার করব, এখানে এক্স এর মান 0.5 বসায়, তখন এটার মান হলো 1। ঠিক আছে, এখন কি বলতেছে, এখন বলতেছে যে ইটি এর মান হচ্ছে 39.3%। এইটা কিভাবে আসছে, ইটি এর ফর্মুলা কি, যে ট্রু ভ্যালু মাইনাস অ্যাপ্রক্সিমেট ভ্যালু ডিভাইডেড বাই ট্রু ভ্যালু ইন্টু 100। এটা আমি স্লাইডে না, আমি বলে দিচ্ছি, আপনারা খাতায় করে দেখেন। একদম প্রথম স্টেপে ট্রু ভ্যালু কত 1.648721 মাইনাস অ্যাপ্রক্সিমেট ভ্যালু হচ্ছে 1 ডিভাইডেড বাই ট্রু ভ্যালু আবার 1.648721 ইন্টু 100। এটা করলে আপনি যে ভ্যালুটা পাবেন সেটাই হচ্ছে কত 39.3%। এরপরে সেকেন্ড স্টেপে গিয়ে আমি কি করব, এই সিরিজে আমি দুইটা টার্ম নিলাম, তাহলে 1 + 0.5 1.5। তাহলে এখন এই ক্ষেত্রে 1.5টা হচ্ছে কারেন্ট অ্যাপ্রক্সিমেশন, আর তার আগের এই 1টা হচ্ছে প্রিভিয়াস অ্যাপ্রক্সিমেশন। ঠিক আছে, এখন দেখেন প্রথম স্টেপে কিন্তু অ্যাপ্রক্সিমেট এরর ছিল না, কারণ আমাদের অ্যাপ্রক্সিমেট এরর বের করতে গেলে কি লাগে, প্রিভিয়াস অ্যাপ্রক্সিমেশন লাগে। ঠিক আছে, এখন প্রথম স্টেপের প্রিভিয়াস বলে তো কিছু নাই। তাহলে এখন সেকেন্ড স্টেপে কি হবে, দেখেন সেকেন্ড স্টেপে আমি পেলাম 1.5, তাহলে এখন ট্রু এররটা কত হবে, যে ট্রু ভ্যালু অর্থাৎ 1.648721 মাইনাস 1.5 ডিভাইডেড বাই ট্রু ভ্যালু আবার 1.648721 ইন্টু 100। সেটা করলে আপনি যেটা পাবেন 9.02%। আর তখন অ্যাপ্রক্সিমেট এরর মানটা কি হবে, এখানে কারেন্ট অ্যাপ্রক্সিমেশন হচ্ছে 1.5, কারেন্ট অ্যাপ্রক্সিমেশন ডিভাইডেড বাই প্রিভিয়াস অ্যাপ্রক্সিমেশন সেটা হচ্ছে 1.5 মাইনাস প্রিভিয়াস অ্যাপ্রক্সিমেশন, কাজে যেটা হবে 1.5 মাইনাস 1 ডিভাইডেড বাই কারেন্ট অ্যাপ্রক্সিমেশন আবার 1.5 ইন্টু 100। ঠিক আছে, কাজে এইটা হিসাব করলে আচ্ছা 1.5 মাইনাস 1 ব্র্যাকেটের মধ্যে ডিভাইডেড বাই 1.5 ইন্টু 100, তাহলে যেটা পাবেন সেটা হলো 33%। এরপরে থার্ড স্টেপে কি আমরা কি করলাম, এই সিরিজের 3টা টার্ম 1.5 আর 0.5 হোল স্কয়ার ডিভাইডেড বাই 2, তাহলে যে টার্মটা পাইলাম সেটা হচ্ছে 1.625। এখন ট্রু এররটা কত হবে, ট্রু ভ্যালু 1.64721 মাইনাস 1.625 ডিভাইডেড বাই 1.64871 ইন্টু 100। সেটা করলে আপনি যেটা পাবেন সেটা হলো 1.44%। আর অ্যাপ্রক্সিমেট এরর যেটা হবে কারেন্ট অ্যাপ্রক্সিমেশন অর্থাৎ 1.625 ডিভাইডেড বাই প্রিভিয়াস অ্যাপ্রক্সিমেশন অর্থাৎ 1.5, এটাকে ব্র্যাকেটের মধ্যে নেবেন, ডিভাইডেড বাই কারেন্ট অ্যাপ্রক্সিমেশন আবার 1.625 ইন্টু 100। সেটা করলে আপনি পাবেন হচ্ছে কত 7.69%। এভাবে লক্ষ্য করেন আমি যত স্টেপ যাচ্ছি আমার কিন্তু এররের পরিমাণটা কমে আসতেছে, কিন্তু আমার ইএস এর মান কত বলা ছিল 0.05%। কাজে কমতে কমতে আমার এররটা যখন 0.05%-এর নিচে আসলো, যেহেতু আমি পার্সেন্ট করতেছি কাজে প্রত্যেকবার কিন্তু ইন্টু 100 করতে হবে। ঠিক আছে, কাজেই যখন এটা 0.05%-এর নিচে আনলো তখন আমি থেমে গেলাম, কারণ এখানেও দেখেন এখানে এররটা কিন্তু মানে শতকরা এররটা কিন্তু 0.05%-এর চেয়ে বেশি। তো যখন এটা নিচে নামলো তখনই আমি থেমে গেলাম। তার মানে কি, এখানে থামা মানে হচ্ছে আমি এটা এনশিওরড হয়েছি যে আমার রেজাল্টটা আসলে অন্তত 3 ঘর পর্যন্ত কারেক্ট, কারণ আমি ইএস এর মানটা সেট করছিলাম কি দেখে, এন এর মান 3 বসায়। এখন দেখেন আসলে কত ঘর পর্যন্ত কারেক্ট আসছে, আমার এইটা হলো ট্রু ভ্যালু 1.6487, আর এখানে আসছে কত 1.6486, কিন্তু এই 6 এর পরে যেহেতু 9 আছে কাজে আপনার 5 ঘর পর্যন্ত আটকালে এই 6টাও কিন্তু কি হয়ে যাবে 7 হয়ে যাবে। কাজে এখানে দেখেন এইটা তার মানে আসলে কত ঘর পর্যন্ত কারেক্ট আছে, 1 2 3 4 5। ঠিক আছে, কারণ 6 এর মধ্যে 7, কাজে 5 ঘর পর্যন্ত কিন্তু কারেক্ট হচ্ছে। আমার টার্গেট ছিল কত 3 সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত কারেক্ট করা, কিন্তু আসলে আমি কিন্তু এখানে 5 সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত কারেক্ট পেয়েই যাচ্ছি। কাজে এইটাই হলো কি আপনার অ্যাপ্রক্সিমেট এররের
সুবিধা, এবং আপনি এটা দিয়ে আসলে আপনি কিন্তু কত ডিজিট পর্যন্ত কারেক্ট হবে সেটা এনশিওর করতে পারেন। এই এক্সাম্পল টু এ ডিভিশন অ্যাজ সাবট্রাকশন, এই কথাটা ভুলে যান, এটা আসলে ভুলে দেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে যেটা বলতেছে যে নিউমেরিক্যাল মেথডস অ্যান্ড রাউন্ড অফ এরর, এটা মানে হচ্ছে যে we can specify that our approximation is acceptable if, এটা হলো যে রাউন্ড অফ রিলেটেড এরর এবং নিউমেরিক্যাল মেথড রিলেটেড কিছু কথাবার্তা, ঠিক আছে? তো আমরা কথাগুলো একটু পড়ে দেখি। we can specify that our approximation is acceptable if correct up to n significant figures, যে আপনি ক্যালকুলেশন শুরু করার আগেই বলে নেবেন যে আমাদের রেজাল্টটা অ্যাকসেপ্টেবল যদি 3 সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত কারেক্ট হয়, বা আরও বেশি অ্যাকুরেসি চাইলে আপনি বলবেন 4 সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত কারেক্ট হয়, আরও বেশি অ্যাকুরেসি চাইলে আপনি বলবেন যে আপনি 6 সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত কারেক্ট চাচ্ছেন, ঠিক আছে? এভাবে জিনিসটা আগেই বলে নিতে হবে। আচ্ছা, রাউন্ড অফ এরর জিনিসটা কি, যে আপনি যখন কম্পিউটারে একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার স্টোর করতে যান তখন তার কিছু ডিজিট গায়েব হয়ে যায়, ঠিক আছে? কারণ কম্পিউটারে যে ফিক্সড নাম্বার অফ ডিজিট রাখা হয়, এই যে কিছু ডিজিট গায়েব হয়ে গেল, এটাকেই আমরা বলতেছি হলো রাউন্ড অফ এরর। আচ্ছা, তারপরে সেকেন্ড যে কথাটা বলতেছে, the values such as pi, e, √5 are fixed quantities, but they cannot be expressed accurately using fixed number of digits. ভ্যালুগুলো ফিক্সড নাম্বার অফ ডেসিমাল ডিজিট দিয়ে এদেরকে এক্সপ্রেস করা যায় না। এখন এই যে এক্সট্রা ডিজিটগুলো যে গায়েব হয়ে যাচ্ছে, এটা কি বলা হচ্ছে হলো রাউন্ড অফ এরর, ঠিক আছে? কারণ আমরা আগেই জানি যে পায়ের কিন্তু অসংখ্য ডিজিট আছে, 3.141592653559, এটা শেষ না। এবং পাই 100 ক্লাব আছে, তারা হচ্ছে পায়ের দশমিকের পর 100 ঘর পর্যন্ত মুখস্থ করতে পারে। 1000 ক্লাব আছে, তারা 1000 ঘর পর্যন্ত মুখস্থ করতে বলতে পারে, ঠিক আছে? যে জিনিসগুলো খুবই ইন্টারেস্টিং। কাজে এইসব কারণে যেহেতু কিছু ভ্যালু আছে সেগুলোকে ফিক্স নাম্বার অফ ডিজিট দিয়ে রিপ্রেজেন্ট করা যায় না, কাজে সেগুলো কম্পিউটারে স্টোর করতে গেলে পরবর্তী ডিজিটগুলো হারায় যাবেই। এই যে রিমেনিং ডিজিটগুলো হারায় যাচ্ছে, এটাকেই আমরা বলি হচ্ছে রাউন্ড অফ এরর। আচ্ছা, এরপরে যেটা বলতেছে যে কম্পিউটারস ইউজ এ বেস টু রিপ্রেজেন্টেশন, দে ক্যানট প্রিসাইসলি রিপ্রেজেন্ট সার্টেন এক্সাক্ট বেস 10 নাম্বারস। এটা হলো আরেক ধরনের ইস্যু, যে কম্পিউটারে আসলে সবকিছু বাইনারিতে স্টোর করা হয়। কাজে আপনি যদি সব ডেসিমেলে লেখা নাম্বারকে আপনি বাইনারিতে পারফেক্টলি স্টোর করতে পারবেন না। যেমন 1/5, এটাকে আপনি দশমিকে লিখলে 0.2 হচ্ছে, কিন্তু এটাকে যদি আপনি ডেসিমেলে বাইনারিতে লিখতে যান তাহলে কিন্তু এক্স্যাক্টলি লিখতে পারবেন না। কিন্তু উল্টাটা আবার সত্যি না, যে কোনো একটা সংখ্যাকে আপনি যদি বাইনারিতে পারফেক্টলি লিখতে পারেন তাহলে সেটাকে ডেসিমেলেও পারফেক্টলি লিখতে পারবেন, ঠিক আছে? এটা আপনারা প্রমাণ করার চেষ্টা করতে পারেন। কিন্তু মানে মেইন কথাটা হচ্ছে কি, যে বাইনারির মধ্যে আছে শুধু 2, কিন্তু ডেসিমেলের মধ্যে আছে 2 এবং 5। এই কারণে বাইনারিতে কিছু লিখলে সেটাকে আমি ডেসিমেলে ইজিলি এরর ছাড়া কনভার্ট করতে পারি, কিন্তু ডেসিমেলে যেহেতু একটা 5 আছে, ওইটার কারণে ওখানে কিছু লিখলে আসলে ডেসিমেলে কোনো কিছু লেখা গেলে ওটাতে বাইনারিতে এক্স্যাক্টলি লেখা যাবে এমন কোনো কথা নাই, ঠিক আছে? কাজে আমরা রাউন্ড অফ এরর সম্বন্ধে কি কথা শুনলাম, যে আমাদের ক্যালকুলেশনের আগেই আমাদের কত ডিজিট পর্যন্ত কারেক্ট চাই সেটা বলে দিতে হবে। তারপরে বলতেছে যে পাই, ই, √5 এই কোয়ান্টিটিগুলো ফিক্সড হইলেও এদেরকে যদি আমরা, এদের যেহেতু দশমিকের পর অসংখ্য ডিজিট আছে, এদেরকে আমরা কম্পিউটারে স্টোর করতে গেলে কিছু ভ্যালু হারাবেই। এই যে এই ডিজিট বা ভ্যালুগুলো হারায় গেল, সেটাকে আমরা বলতেছি হচ্ছে রাউন্ড অফ এরর। তবে থার্ডটা বলতেছে যে যেহেতু কম্পিউটার সব কিছু বাইনারিতে স্টোর হয়, কাজে ডেসিমেলের জিনিসগুলোকে বাইনারিতে রাখতে গেলে আপনার একটা এরর হইতে পারে, ঠিক আছে? আচ্ছা, এখন এরপরে হচ্ছে যে আমরা ফ্লোটিং পয়েন্ট নাম্বার কম্পিউটারে কিভাবে স্টোরড হয় সেটা একটু দেখব, ঠিক আছে? এখানে কি বলতেছে যে ফ্লোটিং পয়েন্ট নাম্বারস are typically represented in computer using floating point form. এখন এই ফ্লোটিং পয়েন্ট ফর্মটা কিন্তু ওই যে ঠিক ইন্টিজারের মতো না। ইন্টিজারে যে আমরা যেরকম দেখি যে 16 বিট ইন্টিজার মানে তার মধ্যে 16 বিট স্টোর করা যায়, বা 32 বিট ইন্টিজার মানে তার মধ্যে 32টা বিট স্টোর করা যায়, কিন্তু ফ্লোটিং পয়েন্ট নাম্বার ইজ নট লাইক দ্যাট। সেটাকে একটু অন্যভাবে চিন্তা করতে হয়।
ফ্লোটিং পয়েন্ট নাম্বারে কি হয় দেখেন, এটার ফরম্যাটটা হচ্ছে এরকম। প্রথমে একটা থাকে ম্যান্টিসা এম, তারপরে থাকে হচ্ছে বি টু দি পাওয়ার ই। বি হচ্ছে যেই বেজে আমি স্টোর করতেছি। এখন যেহেতু বাইনারিতে হয় তাহলে সেখানে বি এর মান হবে কত 2, যদি ডেসিমাল হয় তাহলে সেখানে বি এর মান হবে হচ্ছে কত 10। কাজে যেহেতু কোন বেজে হবে সেটা আমার আগে থেকেই ফিক্সড, কাজে বি ভ্যালুটা কিন্তু আসলে সেভ করে রাখা হয় না। কাজে এটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার কি থাকে, এম ভ্যালুটা থাকে আর ই ভ্যালুটা থাকে। এই দুইটার থেকেই, এই দুইটা ভ্যালুতে বি এর মান তো আমরা জানি, বাইনারি হলে 2, ডেসিমাল হলে 10। কাজে ওই এম আর ই এর মান থাকলে আমরা একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বারের ভ্যালুটা বের করতে পারি। কিছু সুবিধার জন্য কাজে একটা ম্যান্টিসা, একটা এক্সপোনেন্ট আর বিটা হচ্ছে বেস হবে নাম্বার সিস্টেম ইউজ, যেটা যেহেতু ফিক্স থাকে একটা সার্টেন সিনারিওতে, কাজে বি এর মানটা আমাদের স্টোর করার প্রয়োজন নাই। আচ্ছা, যেটা বললাম যে সার্টেন কিছু সুবিধার জন্য এই ম্যান্টিসার মানের উপর একটা রেস্ট্রিকশন দেওয়া হয়, যে ম্যান্টিসার মানটা হবে হচ্ছে 1 এর থেকে ছোট এবং 1/b এর থেকে বড়। অর্থাৎ বাইনারি হইলে ম্যান্টিসার মান হবে হচ্ছে 1 এর থেকে ছোট এবং হাফের থেকে সমান বা বড়। আর আমি যদি একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে ডেসিমেলে চিন্তা করি তাহলে ম্যান্টিসার মান হবে 1 এর থেকে ছোট এবং 1/10 এর থেকে সমান বা বড়। ঠিক আছে, এটা কেন কি সুবিধা সেটা একটু পরে আসতেছি। আচ্ছা, এখন বাইনারি দিয়ে ফ্লোটিং পয়েন্ট নাম্বার বুঝতে পারলে আমাদের জন্য ভালো হইতো, কিন্তু আপাতত আমরা ডেসিমেল দিয়ে বোঝার চেষ্টা করব, কারণ ডেসিমেলটা আমাদের মজ্জায় গেঁথে আছে। একবার ডেসিমেলে কম্পিউটারে কিভাবে ফ্লোটিং পয়েন্ট নাম্বার স্টোর হয় এটা বুঝতে পারলে বাইনারির জন্য আমরা সহজেই বুঝতে পারব। তাহলে এখানে দেখেন, এখানে আমাদের একটা ভ্যালু দেওয়া আছে 156.78। এখন আমি আগে কি বলছি যে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ম্যান্টিসা আর একটা হচ্ছে এক্সপোনেন্ট। এখন যেহেতু আমি মানে এখানে ডেসিমেলে স্টোর করতেছি, কাজে ম্যান্টিসার মানটা কি হবে, 1 এর থেকে ছোট হবে এবং 1/b অর্থাৎ b এর মান যেহেতু 10, 1/10 অথবা 0.1 এর থেকে সমান বা বড় হবে। অর্থাৎ ম্যান্টিসার মানটা 1 এর থেকে ছোট হবে এবং 0.1 থেকে সমান বা বড় হবে। তার মানে কি, এই যে এখানে দেখেন ম্যান্টিসাটা যে আছে এটা 0.1 এর চেয়ে ছোট হওয়া মানে কি, এই যে দশমিকের ইমিডিয়েট পরে 1টা আছে, এই 1টা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। ঠিক আছে, কাজে 0.1 এর থেকে সমান বা বড় হবে, এই রেস্ট্রিকশন দিয়ে আমি আসলে এনশিওর করতেছি যে ফ্লোটিং পয়েন্ট নাম্বারে দশমিকের ইমিডিয়েট পরে যে ঘরটা থাকে সেটা অলওয়েজ নন জিরো হবে। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন তাহলে 156.78 এটা তো আর 1 এর চেয়ে ছোট নয়, এটাকে 1 এর চেয়ে ছোট করতে হলে কি করতে হবে, দশমিকটা 3 ঘর বামে সরাইতে হবে। সরাইলে আমি কি পাচ্ছি, 0.15678। কারণ এখানে যেহেতু দশমিকটা 3 ঘর বামে সরাই নিছি, কাজে এটাকে আবার আগেরটার সমান করতে হলে এটাকে 10⁻³ দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, কাজে এইটাই হচ্ছে মানে ফ্লোটিং পয়েন্ট নাম্বারে স্টোর করার নিয়ম, যে প্রথম অংশটা থাকবে 1 এর থেকে ছোট এবং 0.1 এর থেকে বড়, সমান বা বড়, সেটা আমরা করলাম। তারপর এটাকে অ্যাডজাস্ট করার জন্য এক্সপোনেন্ট অংশে বাকিটা নিয়ে আসলাম। কাজে এখানে 10 তো আর স্টোর করার দরকার নেই, ম্যান্টিসাতে থাকবে হচ্ছে 0.15678 আর এক্সপোনেন্টে থাকবে হচ্ছে 3। এখন এই যে ম্যান্টিসাতে যে আমি সবসময় 5টা ঘর রাখতে পারবো এমনও না, যদি আরো কম ঘর রাখা যায় অ্যালাউ করে তাহলে কম ঘর রাখবো। ঠিক আছে, অ্যাকুরেসি কমে যাবে। কিন্তু ম্যান্টিসাতে আমি যত বেশি ডিজিট রাখতে পারবো আমার অ্যাকুরেসি কি হবে, তত বাড়বে। এই কারণেই এই ম্যান্টিসার যে দশমিকের পরের ডিজিটটা 0 হইতে দেওয়া হয় না, কারণ এই 0টা তো আমি চাইলে এক্সপোনেন্টের মধ্যেও নিয়ে আটায় রাখতে পারবো। ঠিক আছে, কাজে ম্যান্টিসাতে এরকম লিডিং 0 রাখতে দিয়ে আসলে অ্যাকুরেসি কমানোর কোনো মানে হয় না। এরপরে সেকেন্ড যে ভ্যালুটা আমরা রাখতে যাচ্ছি সেটা হলো 1/34। এটাকে দশমিকে লিখলে কত হচ্ছে, 0.029411,765। ঠিক আছে, এখন দেখেন আমি যদি ধরে নিই যে ম্যান্টিসাতে দশমিকের পরে 4 ঘর পর্যন্ত রাখা যাবে, তাহলে এটার ভ্যালু হবে হচ্ছে 0.0294 × 10⁻0। কিন্তু এটাতে সমস্যা হচ্ছে কি, ওই যে ম্যান্টিসা যে আমি বলছিলাম 0.1 এর থেকে সমান বা বড় হইতে হবে, সেটা তো এখানে হইল না। কাজে এই 0.0294টাকে আমি 0.294 করে দিলাম। যেহেতু ম্যান্টিসাতে 4 ডিজিটের বেশি স্টোর করা যাবে না আমি এখানে ধরতেছি, কাজে এইখানে এই 0টাকে সরাই ফেলে কি হলো, এই 4 এর পরে যে 1টা ছিল
সেটা কিন্তু চলে আসলো। কাজে এতক্ষণ কি ছিল 0.0294, এখন এই জিরোটাকে সরাই ফেলার ফলে সরাই ফেলা খুব ইজি, কারণ এই জিরোটাকে তো আমি ইজিলি এক্সপোনেন্ট পার্টে নিয়ে যেতে পারি। কাজে এখানে খামাখা ম্যান্টিসা পার্ট মধ্যে খামাখা লিডিং জিরো নিয়ে আসলে মন খারাপ করে কোনো লাভ নাই। কাজে এখন এই 0.0294 এটাকে যখন আমি 0.294 করলাম, তখন কী হবে, যেহেতু আমি এই জিরোটা সরাই ফেলছি, কাজে এই 4-এর পরিবর্তে একটা 1 যেটা আগে স্টোর হয় নাই সেটা চলে আসলো। কাজে এইটাকে 0.0294কে 0.2941 করাতে এই 10⁻0টা কী হয়ে গেল, 10⁻⁻1 হয়ে গেল। ঠিক আছে, কাজে এটার মাধ্যমে আমরা কি করতেছি, আমরা এই যে লিডিং জিরোটাকে মানে দশমিকের পরের ঠিক যে জিরোটা আছে ওটাকে সরাই আমরা আরও বেশি ডিজিট ম্যান্টিসাতে যাতে স্টোর করা যায় সেটা এনশিওর করতেছি। ঠিক আছে, কাজে এইভাবে একটা কম্পিউটারের মধ্যে ফ্লোটিং পয়েন্ট নাম্বার স্টোর করা হয়। এখন এই যে আমি 0.294 থেকে 0.2941 করলাম, এই প্রসেসটাকে আমরা বলতেছি হচ্ছে নর্মালাইজ। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে হাইপোথেটিক্যাল ফ্লোটিং পয়েন্ট নাম্বার। এখানে আসলে কিছু কথা বলার আছে যে একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার কখন হাইপোথেটিক্যাল হবে। যে বাস্তবে আমরা কিছু ফ্লোটিং পয়েন্ট নাম্বার জানি, সেটা হচ্ছে যে ফ্লোট, সি এর মধ্যে আছে ফ্লোট, এটা হচ্ছে 32 বিট, আর একটা আছে ডবল, সেটা হচ্ছে 64 বিট। এখন এইসব ফ্লোটিং পয়েন্ট নাম্বারগুলো বেশ ভালো, ঠিক আছে, কিন্তু সমস্যা হলো যে 32 বিট বা 64 বিট ফ্লোটিং পয়েন্ট নাম্বার নিয়ে আমরা যদি কাজ করতে যাই তাহলে ক্যালকুলেশন করতে এত বেশি সময় লাগবে যে একটা ক্যালকুলেশন করতে কি হয়ে যাবে, ক্লাস শেষ হয়ে যাবে। এই জন্য আমরা এত বড় বড় ফ্লোটিং পয়েন্ট নাম্বার নিয়ে কাজ করি না। এবং আরেকটা কারণ আছে যে যেমন ধরা যাক যে যত বেশি বিট থাকবে একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বারে তত কিন্তু তার অ্যাকুরেসি বেশি। এই কারণে ফ্লোট মাত্র 32 বিট আর ডবল হলো 64 বিট। এই জন্য আমরা অলওয়েজ রিকমেন্ড করি কি যে ফ্লোটের পরিবর্তে ডবল মানুষ ব্যবহার করবে ফর বেটার অ্যাকুরেসি। কিন্তু এই মুহূর্তে আমাদের টার্গেট আসলে হচ্ছে কি যে ফ্লোটিং পয়েন্ট নাম্বারের প্রপার্টিটা অ্যানালাইজ করা এবং তার লিমিটেশনগুলা বোঝা। কাজে আমরা যদি 32 বিট বা 64 বিট ফ্লোটিং পয়েন্ট নাম্বার নিয়ে কাজ করি তাহলে ফ্লোটিং পয়েন্ট নাম্বারের লিমিটেশনটা আমরা বুঝতে পারবো না। এই জন্য আমরা এখানে কি করতেছি, একটা হাইপোথেটিক্যাল ফ্লোটিং পয়েন্ট নাম্বার যার বিটের সংখ্যা মাত্র 7টা, এরকম একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার, মাত্র 7 বিটের একটা হাইপোথেটিক্যাল ফ্লোটিং পয়েন্ট নাম্বার নিয়ে আমরা এখন কাজ শুরু করবো। আজকে শেষ হবে না, নেক্সট ক্লাসেও যাইতে হবে। তো যেহেতু এটা 7 বিট, এই কারণে এখানে আমরা 7টা ঘর দিয়ে একটা টেবিল তৈরি করছি, এর মধ্যে আমরা 7 বিট বুঝাবো আর কি। এখন এখানে দেখেন, এখানে এই 7 বিট নাম্বারের বিটের মধ্যে 3 বিটটা ব্যবহার করা হচ্ছে কিসের জন্য, ম্যান্টিসার জন্য। ঠিক আছে, এখন আপনি দেখেন যে এটা ম্যান্টিসারটা আসলে কিভাবে ভূমিকা পালন করে। ধরা যাক এই ম্যান্টিসারতে আমি রাখলাম হচ্ছে, যেহেতু বিট কাজ প্রত্যেক জায়গায় কি হয়, বিট রাখা হয়, বাইনারি ডিজিট রাখা হয়, এখানে রাখলাম হচ্ছে 100। এখন তার মানে এই 100 তো আসলে যেটা বোঝাচ্ছে এটা আমাদের করেসপন্ডিং ফ্লোটিং পয়েন্ট নাম্বারটার ম্যান্টিসা হচ্ছে 0.100। কারণ আমরা তো আগেই জানি যে ম্যান্টিসার মান সবসময় 1-এর থেকে ছোট হবে। কাজে এখানে দশমিকও বসানোর দরকার নেই, কিছুই বসানোর দরকার নেই। আমি জাস্ট এখানে 100 যেহেতু আছে ম্যান্টিসার মান, কাজে আমি ধরে নিলাম যে আসলে ম্যান্টিসার মান হবে হচ্ছে 0.100। এইটা ম্যান্টিসার জন্য 3 বিট বরাদ্দ আছে। এরপরে দেখেন এক্সপোনেন্টের ম্যাগনিটিউডসের জন্য আমরা 2টা বিট বরাদ্দ করলাম। এখানে ম্যাগনিটিউড কেন বলতেছি, কারণ ওই যে কারণ এখানে সাইনটা হলো শুধুই প্লাস, ঠিক আছে। তাহলে এখন এক্সপোনেন্টের ম্যাগনিটিউডের জন্য আমরা 2 বিট বরাদ্দ করলাম এবং সাপোজ সেখানে বিট আছে হচ্ছে 10, তাহলে এক্সপোনেন্টের বিট আছে হচ্ছে 10। কাজে এই 10 মানে কি, যে আসলে এই ফ্লোটিং পয়েন্ট নাম্বারের যে এক্সপোনেন্ট পার্ট সেখানে 2 এর পাওয়ার হচ্ছে কত, 10। এখন এখানে লক্ষ্য করেন এখানে 2 এর পাওয়ার কেন হলো, কারণ এর আগেরটা আমরা দেখতেছিলাম হচ্ছে ডেসিমেল দিয়ে, কিন্তু এখন দেখতেছি হচ্ছে বাইনারি দিয়ে। যেহেতু বাইনারি দিয়ে দেখতেছি কাজে এইখানে 2 এর পাওয়ার হবে হচ্ছে, কাজে এখানে এক্সপোনেন্টের এটা 2 এর পাওয়ার হবে, 10 এর পাওয়ার কিন্তু হবে না। এখন আপনি চিন্তা করেন যে তাহলে আমার আবার একটু রিক্যাপ করি যে এখানে আমাদের ম্যান্টিসার জন্য 3 বিট বরাদ্দ ছিল, সেই কারণে আমরা এখানে জাস্ট বসায় দেখতেছি যে এখানে এই ফ্লোটিং পয়েন্ট নাম্বার থেকে ভ্যালুটা কিভাবে তৈরি হবে।
ধরা যাক ম্যান্টিসাতে 3 বিট ছিল, সেখানে আমরা 100 রাখলাম, তাহলে এটার মানে হচ্ছে যে এই ফ্লোটিং পয়েন্ট নাম্বারের ম্যান্টিসাটা হচ্ছে 0.100, কারণ আমরা আগেই, এবং দিস ইজ ইন বাইনারি, এই কারণে নিচে কোনায় ছোট করে 2 লেখা, ঠিক আছে। কাজে এই ম্যান্টিসার 100 মানে আসলে হলো 0.100, কোনায় 2 মানে এটা বাইনারিতে। তারপরে এক্সপোনেন্টে আরো 2 বিট আছে, সেখানে সাপোজ আমি রাখলাম হচ্ছে আরেকটা 10, এই 10 মানে হচ্ছে এই ফ্লোটিং পয়েন্ট নাম্বারের এক্সপোনেন্ট পার্টে 2 এর পাওয়ার হবে হচ্ছে 10 মানে আসলে কত, আসলে কিন্তু 2, কারণ বাইনারিতে 10 মানে ওটা ডেসিমাল ভ্যালু হচ্ছে 2। এরপরে দেখেন সাইন অফ এক্সপোনেন্ট, এইটা 0 হওয়া মানে হচ্ছে এক্সপোনেন্টের সাইন পজিটিভ, 1 হওয়া মানে হচ্ছে এক্সপোনেন্টের সাইন নেগেটিভ। তাহলে এখানে আমি 1 বসাইলাম, এর মানে হচ্ছে যে এই যে এক্সপোনেন্টে যে আমি 10 বসাইছিলাম সেটার সাইন হবে হচ্ছে নেগেটিভ। আর তারপরে আরেকটা বিট আছে, সেটা হচ্ছে সাইন অফ নাম্বার, সেইটা 0 হওয়া মানে হচ্ছে যে সংখ্যার সাইনটা হবে হচ্ছে পজিটিভ। কাজে একটা হচ্ছে এক্সপোনেন্টের সাইন, সেটা পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, আর একটা হচ্ছে সংখ্যার সাইন, সেটাও পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে। কাজেই একটা 7 বিট ফ্লোটিং পয়েন্ট নাম্বারেরটা আমরা স্ট্রাকচারটা এখানে পেয়ে গেলাম, ঠিক আছে। এখন এবং কিভাবে ভ্যালুটা তৈরি হবে সেটাও পেয়ে গেলাম। এখন এটাকে আপনি জাস্ট এইগুলাকে বাইনারি থেকে আপনি ডেসিমেলে কনভার্ট করে নিলে এই ভ্যালু, এই বিটগুলো দিয়ে কি ভ্যালু রিপ্রেজেন্ট করা হচ্ছে সেটা পেয়ে যাবেন। আচ্ছা, এখন আমরা যেটা আলোচনা করব যে এই 7 বিট ফ্লোটিং পয়েন্ট নাম্বার দিয়ে ম্যাক্সিমাম কোন ভ্যালুটা আমরা রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে। ম্যাক্সিমাম ভ্যালু, ঠিক আছে, যে 7টা বিট দিয়ে আমরা ম্যাক্সিমাম কত ভ্যালুকে স্টোর করতে পারি, ঠিক আছে। তখন আপনি দেখেন আপনার, সেজন্য পরের স্লাইডে আমি আবার সিমিলার জিনিস নিয়ে আলোচনা করতেছি, যেখানে আপনার ম্যান্টিসার বিট হচ্ছে কয়টা, 3টা। এখন আমার টার্গেট হচ্ছে কি, যে ম্যাক্সিমাম ভ্যালু রিপ্রেজেন্ট করা। তাহলে 3 বিট দিয়ে আমি ম্যাক্সিমাম কত ভ্যালু তৈরি করতে পারি, 111। তার মানে কি, এই হাইপোথেটিক্যাল ফ্লোটিং পয়েন্ট নাম্বারে আমার ম্যান্টিসার ম্যাক্সিমাম মান হওয়া সম্ভব হচ্ছে 111, কারণ যেহেতু ম্যান্টিসার বিট আছে 3টা, এর থেকে বড় ভ্যালু তো আর আমি তৈরি করতে পারতেছি না। এখন দেখেন, এখন হচ্ছে এক্সপোনেন্ট পার্ট, এখন 2 এর পাওয়ার যত বড় হবে তত কি সংখ্যাটা বড় হবে। আমরা যেহেতু ম্যাক্সিমাম ভ্যালু বের করতে চাচ্ছি এবং এক্সপোনেন্টে আমার বিট আছে 2টা, কাজে সেই 2 বিট দিয়ে আমি ম্যাক্সিমাম যে ভ্যালুটা তৈরি করতে পারছি সেটা হলো 11, অর্থাৎ 3। এবং তারপরে হচ্ছে সাইন অফ এক্সপোনেন্ট, যেহেতু আমার টার্গেট হচ্ছে কি বড় একটা ভ্যালু তৈরি করা, কাজে এক্সপোনেন্টের সাইনটা তো নেগেটিভ হলে হবে না, কাজে এটার সাইন ভ্যালু হবে 0, সাইন অফ এক্সপোনেন্ট হবে 0, তখন তার সাইনটা হয়ে যাবে পজিটিভ। আর এরপরে যেহেতু আমি ম্যাক্সিমাম নাম্বার বের করতে চাচ্ছি, কাজে সংখ্যার সাইনটাও পজিটিভ হওয়া উচিত, কাজে সেটা হবে 0, এবং সেই কারণে সংখ্যার সাইনটা হবে হচ্ছে প্লাস। এখন এইগুলা দিয়ে যে ভ্যালুটা তৈরি হবে সেটা তাহলে কত একটু দেখেন। এই যে এই 1, এটা যেহেতু দশমিকের, বাইনারিতে দশমিকের পরে 1, কাজে এইটার পাওয়ার হচ্ছে কত, 2 টু দি পাওয়ার -1। তারপরের এই 1 এর ওয়েট হচ্ছে কত, 2 টু দি পাওয়ার -2। তারপরের 1 এর ওয়েট হচ্ছে কত, 2 টু দি পাওয়ার -3। এই জন্য 111 মানে 0.111 ইন বাইনারি মানে আসলে কত, হাফ প্লাস 1/4 মানে কি 2 টু দি পাওয়ার -2, 1/8 মানে কি 2 টু দি পাওয়ার -3। কাজে তিনটাই যেহেতু 1, কাজে এখানে হাফ প্লাস 1/4 প্লাস 1/8 এগুলা যোগ হইলো ইন্টু 2 টু দি পাওয়ার 11, যেহেতু 2 বিট ছিল, 2টা বিট দিয়ে আমি 11 তৈরি করতে পারতেছি, কাজে এখানে 2 এর পাওয়ার হচ্ছে কত, 3, ঠিক আছে। কাজে আমি সব মানে এক্সপোনেন্ট দিয়ে আমি ম্যাক্সিমাম ভ্যালুটা তৈরি করলাম, ম্যান্টিসার দিয়ে আমি ম্যাক্সিমাম ভ্যালুটা তৈরি করলাম। এখন সব মিলে আমি যে ম্যাক্সিমাম যে ভ্যালুটা তৈরি করতে পারছি সেটা হলো কত, 7। কাজে আমাদের এই যে হাইপোথেটিক্যাল ফ্লোটিং পয়েন্ট নাম্বারটা আছে, এটা দিয়ে আমরা ম্যাক্সিমাম যে ভ্যালুটা তৈরি করতে পারলাম সেটা হচ্ছে 7। খুবই ডিসঅ্যাপয়েন্টিং, এটা দিয়ে আপনি সিজিপিএ ছাড়া আর কিছু এর মধ্যে রাখতে পারবেন না, এবং পরে আমরা দেখবো যে আসলে সিজিপিও ঠিক মতো রাখা যাবে না। এটা খুব নিম্নমানের একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার, কিন্তু যেহেতু আমাদের টার্গেট হচ্ছে ফ্লোটিং পয়েন্ট নাম্বারের লিমিটেশনসগুলো বোঝা, কাজে তার জন্য এরকম একটা দুর্বল ফ্লোটিং পয়েন্ট নাম্বারই আমাদের দরকার ছিল। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। আপনারা এটা দেখেন, আমি আপনাদের সাথে এবার একটু পরে কোশ্চেন অ্যান্সার করবো, এটা ভালো মতো আপনারা এই ভিডিওটা দেখেন। সবাইকে ধন্যবাদ।